আচ্ছা, একদিকে কোয়ান্টাম কম্পিউটিংয়ের এই যে বিশাল কিছুটা রহস্যময় জগৎ, আর অন্যদিকে ক্লাসিক্যাল মেশিন লার্নিং, যা আমাদের জীবনের প্রায় সবখানে আছে। কি হবে যদি এই দুটো শক্তিকে এক করে দেওয়া যায়? এই ধারণা থেকেই তো কোয়ান্টাম মেশিন লার্নিং বা কিউএমএল এর জন্ম, তাই না? একদম ঠিক। আর আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়ে। আমাদের সামনে বেশ কিছু একাডেমিক গবেষণাপত্র আর কিছু প্রাইমার আছে। আমরা চেষ্টা করব এই হাইপ বা অতিরঞ্জিত প্রচারের কুয়াশাটা সরিয়ে কিউএমএল এর আসল চেহারাটা খুঁজে বের করতে। চমৎকার। চলুন তাহলে একটা যাত্রা শুরু করা যাক। এই আলোচনায় আমরা দেখব কিভাবে ক্লাসিক্যাল কম্পিউটারের একটা সাধারণ সমস্যা থেকে শুরু করে কোয়ান্টাম জগতের অদ্ভুত নিয়মের মধ্যে দিয়ে এর সমাধান খোঁজা হয়। আমাদের লক্ষ্য হলো কিউএমএল কি, এর সম্ভাবনা কোথায়, বিশেষ করে ফিন্যান্স আর ঔষধ আবিষ্কারের মতো ক্ষেত্রে, আর এর পেছনে নৈতিক কাঁটাগুলো কি তা সহজভাবে বোঝা। তাহলে শুরু করি। আমার প্রথম প্রশ্নটা খুব সহজ। ক্লাসিক্যাল মেশিন লার্নিং তো দারুণ কাজ করছে, তাই না? আমরা তো এর উপর নির্ভর করে কত কিছুই করছি। তাহলে হঠাৎ করে আমাদের কিউএমএল এর মতো একটা জটিল জিনিসের দরকার পড়ল কেন? সমস্যাটা কোথায়? খুব ভালো প্রশ্ন। আসলে সমস্যাটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই। ধরুন, আপনার কাছে এক গাদা লাল আর নীল মার্বেল আছে, যেগুলো একটা টেবিলের উপর ছড়ানো। এখন আপনাকে একটা লাঠি দিয়ে সেগুলোকে এমনভাবে ভাগ করতে বলা হলো যেন সব লাল একদিকে আর সব নীল অন্যদিকে থাকে। আচ্ছা। যদি মার্বেলগুলো দুটো আলাদা দালায় ভাগ করা থাকে তাহলে তো কাজটা খুবই সহজ। কিন্তু যদি নীল মার্বেলগুলোর ঠিক মাঝখানে কিছু লাল মার্বেল গোল হয়ে বসে থাকে, তখন আপনি একটা সরল লাঠি দিয়ে কোনোভাবেই তাদের আলাদা করতে পারবেন না। মেশিন লার্নিংয়ের ভাষায় এটাকে বলে ডেটা রৈখিকভাবে পৃথকীকরণযোগ্য নয়। ও আচ্ছা, একটা সরল রেখা টেনে ডেটাকে ভাগ করা যাচ্ছে না। তো ক্লাসিক্যালি আমরা এই সমস্যার সমাধান কিভাবে করি? নিশ্চয়ই কোনো চালাকি আছে? হ্যাঁ, একটা খুবই চালাক কৌশল আছে। এটাকে বলা হয় কার্নেল ট্রিক। ভাবুন তো, টেবিলের ওপরের ওই মার্বেলগুলোর ওপর যদি আপনি হঠাৎ করে নিচ থেকে একটা ধাক্কা নেন। মার্বেলগুলো লাফিয়ে উঠবে? ঠিক, মার্বেলগুলো শূন্যে লাফিয়ে উঠবে। তখন হয়তো এমন একটা মুহূর্ত আসবে যখন আপনি টেবিলের সমান্তরালে একটা কাগজ গলিয়ে দিয়ে লাল আর নীল মার্বেলগুলোকে আলাদা করে ফেলতে পারবেন। টেকনিক্যালি আমরা একমাত্রিক বা দ্বিমাত্রিক ডেটাকে একটা উচ্চতর ডাইমেনশনে পাঠিয়ে দিই, যেখানে তাদের আলাদা করা সহজ হয়ে যায়। বাহ, দারুণ কৌশল তো। তাহলে কোয়ান্টাম জগৎ এখানে কিভাবে সাহায্য করছে? সেটি আরও জোরে ধাক্কা দেয়? এখানেই আসল মজাটা। কোয়ান্টাম জগতে এই উচ্চতর ডাইমেনশনে যাওয়াটা কোনো ট্রিক না, এটাই ওখানকার স্বাভাবিক নিয়ম। একটা কোয়ান্টাম বেট বা কিউবিট একই সাথে 0 এবং 1 দুটো অবস্থাতেই থাকতে পারে। আর এই অবস্থাগুলোকে প্রকাশ করার জন্য স্বাভাবিকভাবেই একটা বিশাল গাণিতিক জগতের প্রয়োজন হয়, যাকে আমরা হিলবার্ট স্পেস বলি। হিলবার্ট স্পেস? হ্যাঁ, কিউএমএল যা করে ওটা কোয়ান্টাম ফিচার ম্যাপ ব্যবহার করে ক্লাসিক্যাল ডেটাকে একটা কিউবিটের মধ্যে ঢুকিয়ে দেয়। যেমন ধরুন, একটা গেট ঘোরানোর অ্যাঙ্গেল হিসাবে। যেই মুহূর্তে ডেটাটা কোয়ান্টাম জগতে প্রবেশ করল, সেটা যেন নিজে থেকেই একটা বিশাল ডাইমেনশনে চলে গেল। ফলে যে ডেটাকে ক্লাসিক্যালি আলাদা করতে এত কষ্ট হচ্ছিল, কোয়ান্টাম জগতে সেটা হয়তো খুব সহজেই আলাদা হয়ে যায়। তার ক্লাসিক্যাল কম্পিউটারের জন্য যা একটা জটিল কৌশল, কোয়ান্টাম কম্পিউটারের জন্য সেটা প্রায় সহজাত। তাহলে এর উপর ভিত্তি করে যে কোয়ান্টাম নিউরাল নেটওয়ার্ক বা কিউএনএন তৈরি করা হয়, সেটা দেখতে কেমন? একটা ক্লাসিক্যাল নিউরন তো আমরা বুঝি, কিছু ইনপুট নেয়, গণনা করে, তারপর একটা আউটপুট দেয়। কোয়ান্টাম জগতে এর প্রতিরূপটা কি? কোয়ান্টাম নিউরাল নেটওয়ার্কের হৃৎপিণ্ড হল প্যারামিটারাইজড কোয়ান্টাম সার্কিট বা পিকিউসি। এটাকে একটা প্রোগ্রামেবল কোয়ান্টাম রেসিপির মতো ভাবতে পারেন। এর কয়েকটা ধাপ থাকে। প্রথম ধাপে আমরা ক্লাসিক্যাল ডেটাকে কিউবিটের মধ্যে এনকোড করি। তার পরের ধাপে কিছু কোয়ান্টাম গেট থাকে, যেগুলোকে আমরা প্রশিক্ষণ দিতে পারি। প্রশিক্ষণ দিতে পারি মানে? অনেকটা সাউন্ড মিক্সারের নব ঘোরানোর মতো। আমরা এই গেটগুলোর প্যারামিটার বা নবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সার্কিটটাকে ঠিকঠাক টিউন করি, যাতে ওটা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট দেয়। মডেলকে আরও শক্তিশালী করার জন্য ডেটা রিআপলোডিং নামে একটা কৌশলও ব্যবহার করা হয়, যেখানে ডেটা আর ট্রেনিংয়ের স্তরগুলো বারবার আসে। আর এই সার্কিটের শেষ ধাপে কি হয়? আউটপুটটা আমরা কিভাবে পাই? সব গণনা শেষে আমরা সার্কিটটাকে পরিমাপ করি। এই পরিমাপটা আমাদের একটা চূড়ান্ত উত্তর দেয়।
সহজ কথায় এটা হতে পারে হ্যাঁ বা না, অথবা এই ডেটাটা ক্লাস এ এর বা ক্লাস বি এর। টেকনিক্যালি আমরা এটাকে একটা কোয়ান্টাম অবজারভেবলের এক্সপেকটেশন ভ্যালু বলি, কিন্তু মূল ব্যাপারটা হলো একটা ক্লাসিফিকেশন রেজাল্ট পাওয়া। আর এই মডেলগুলো বানানোর জন্য তো নিশ্চয়ই বিশেষ সফটওয়্যার লাগে। আমি পেনি লেনের মতো কিছু লাইব্রেরির নাম শুনেছি। এগুলো কি একাই সব কাজ করে, নাকি ক্লাসিক্যাল কম্পিউটারেরও সাহায্য লাগে? একদম ঠিক জায়গায় ধরেছেন। পেনিলেনের মতো লাইব্রেরির সবচেয়ে বড় সুবিধা হলো এরা ডিফারেন্সিয়েবল। এর মানে হলো এরা নিজে থেকেই বুঝতে পারে কোন প্যারামিটার বা নবটা কোন দিকে ঘোরালে মডেলের পারফরম্যান্স ভালো হবে। আর এরা পাইটর্চ বা টেনসরফ্লো এর মতো ক্লাসিক্যাল মেশিন লার্নিং ফ্রেমওয়ার্কের সাথে খুব সহজে জুড়ে যেতে পারে। এর ফলে আমরা হাইব্রিড কোয়ান্টাম ক্লাসিক্যাল মডেল তৈরি করতে পারি। হাইব্রিড মডেল। হ্যাঁ, যেখানে কঠিন অংশটুকু মানে ওই উচ্চমাত্রিক ফিচার স্পেসে কাজ করার দায়িত্বটা কোয়ান্টাম কম্পিউটারকে দেওয়া হয়, আর বাকি সব অপটিমাইজেশন বা ডেটা ব্যবস্থাপনার কাজটা করে আমাদের বিশ্বস্ত ক্লাসিক্যাল কম্পিউটার। ব্যাপারটা শুনতে দারুণ লাগছে, প্রায় নিখুঁত মনে হচ্ছে। কিন্তু আমার মন বলছে এখানে নিশ্চয়ই কোনো কিন্তু আছে। এত সহজ হলে তো আমরা এখনই এর সুফল পেতাম। আসল চ্যালেঞ্জগুলো কোথায়? আপনার অনুমান একদম ঠিক। চ্যালেঞ্জগুলো বেশ বড়। সবচেয়ে বড় চ্যালেঞ্জটার একটা অদ্ভুত নাম আছে, ব্যারেন প্লেটোজ বা ব্যারেন মালভূমি। ব্যারেন মালভূমি? হ্যাঁ, ব্যাপারটা এমন যেন আপনি চোখ বেঁধে পাহাড়ের সবচেয়ে নিচু জায়গাটা খুঁজছেন। যদি চারপাশটা খাড়া ঢালু হয়, আপনি সহজেই বুঝতে পারবেন কোন দিকে নামতে হবে। কিন্তু যদি চারপাশটা একটা বিশাল সপাট মালভূমির মতো হয়, আপনি বুঝতেই পারবেন না কোন দিকে পা বাড়ানো উচিত। অনেক কোয়ান্টাম সার্কিটে ঠিক এটাই হয়। প্যারামিটারগুলো এমন একটা জায়গায় আটকে যায় যেখান থেকে মডেল আর কিছুই শিখতে পারে না। এক মিনিট, তার মানে কি এই যে আমরা এত শক্তিশালী একটা মডেল বানালাম, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটা কিছুই শিখতে পারছে না? এটা তো একটা বিশাল সীমাবদ্ধতা। ঠিক তাই। আর এটাই একমাত্র সমস্যা নয়। আর একটা বড় বিতর্ক আছে ট্রেনেবিলিটি বনাম ডি-কোয়ান্টাইজেশন নিয়ে। দেখা গেছে অনেক কিউএমএল মডেল যেগুলোকে সহজে প্রশিক্ষণ দেওয়া যায়, সেগুলোকে আসলে একটা শক্তিশালী ক্লাসিক্যাল কম্পিউটার দিয়েও সিমুলেট করা সম্ভব। মানে কোনো কোয়ান্টাম সুবিধাই পাওয়া যাচ্ছে না। ঠিক। অর্থাৎ আপনার দামি কোয়ান্টাম মডেলটা এমন একটা কাজ করছে যা একটা সাধারণ কম্পিউটারও করতে পারত। আপনি কোনো সত্যিকারের কোয়ান্টাম সুবিধা পাচ্ছেন না। তবে আশার কথা হলো, সাম্প্রতিক গবেষণায় ডিএলপি কার্নেল ভিত্তিক কিছু মডেল পাওয়া গেছে যেগুলো একই সাথে প্রশিক্ষণযোগ্য এবং ক্লাসিক্যালি সিমুলেট করা কঠিন। এখানেই হয়তো সত্যিকারের কোয়ান্টাম সুবিধার চাবিকাঠি লুকিয়ে আছে। ওকে, তত্ত্বের জগৎ থেকে বেরিয়ে এবার একটু বাস্তব জগতে আসা যাক। এই প্রযুক্তি ব্যবহার করে কি আসলেই কোনো সমস্যার সমাধান করা সম্ভব? টাকা পয়সার জগৎ মানে ফিন্যান্সের কোনো প্রয়োগ আছে? অবশ্যই। ফিন্যান্স এমন একটা জায়গা যেখানে ছোট ছোট উন্নতিরও বিশাল আর্থিক প্রভাব পড়ে। যেমন ধরুন অপশন প্রাইসিং। বিভিন্ন ধরনের অপশন কেনাবেচা হয়, যেগুলোর সঠিক মূল্য নির্ধারণ করা ভীষণ জটিল একটা গাণিতিক সমস্যা। অনেক ফিন্যান্সিয়াল মডেলের মূলে থাকে বড় বড় রৈখিক সমীকরণ সমাধান করা। এইচএইচআরের মতো কোয়ান্টাম অ্যালগোরিদম ঠিক এই কাজটাতেই সূচকীয় গতি বা এক্সপোনেনশিয়াল স্পিড আপ দিতে পারে, যা ক্লাসিক্যালি অসম্ভব। আর ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা প্রায় ভ্যালু অ্যাট রিস্ক বা VAR এর কথা শুনি। হ্যাঁ, VAR এবং কন্ডিশনাল ভ্যালু অ্যাট রিস্ক বা CVIR হল কোনো পোর্টফোলিওর সম্ভাব্য ক্ষতির পরিমাণ বোঝার জন্য দুটি গুরুত্বপূর্ণ মেট্রিক। এগুলো হিসাব করার জন্য প্রায়ই মন্টি কার্লো সিমুলেশন ব্যবহার করা হয়। মানে লক্ষ লক্ষ বা কোটি কোটি সম্ভাব্য পরিস্থিতি সিমুলেট করে দেখা হয়। এটা খুবই সময় সাপেক্ষ। আর কোয়ান্টাম কম্পিউটার এটাকে দ্রুত করতে পারে? হ্যাঁ, এখানে কোয়ান্টাম অ্যামপ্লিটিউড এস্টিমেশন নামে একটি কৌশল, যা গ্রোভার্স অ্যালগোরিদমের একটি উন্নত সংস্করণ, দ্বিঘাত গতি বা কোয়াড্র্যাটিক স্পিড আপ দিতে পারে। সহজ ভাষায়, যে সিমুলেশন করতে ক্লাসিক্যাল কম্পিউটারে 10 লক্ষ ধাপ লাগত, কোয়ান্টাম কম্পিউটারে সেটা মাত্র 1000 ধাপেই হয়ে যেতে পারে। কোনো বাস্তব উদাহরণ আছে যেখানে কোনো ব্যাংক এটা ব্যবহার করে লাভবান হয়েছে? একটা দারুণ উদাহরণ হল লাতিন আমেরিকার সবচেয়ে বড় ব্যাংক ইটাও উনিব্যাঙ্কো। তারা ক্রেডিট রিস্ক, অর্থাৎ কে ঋণ ফেরত দিতে পারবে আর কি পারবে না, তা মূল্যায়নের জন্য QML অ্যালগোরিদম ব্যবহার করেছে। ফলাফলে দেখা গেছে তাদের ক্লাসিক্যাল মডেলের তুলনায় QML মডেল প্রায় 6% বেশি নির্ভুল। 6%? এটা তো শুনতে খুব বেশি মনে হচ্ছে না। এখানেই দৃষ্টিভঙ্গির পার্থক্য।
সাধারণ চোখে 6% হয়তো কম, কিন্তু ভাবুন যে ব্যাংক হাজার হাজার কোটি টাকার ঝুঁকি মূল্যায়ন করছে তাদের জন্য 6% নির্ভুলতা বাড়া মানে শত শত কোটি টাকার সম্ভাব্য ক্ষতি থেকে বেঁচে যাওয়া। এখানেই কিউএমএল এর আসল শক্তি লুকিয়ে আছে। এই ছোট উন্নতিটাই একটা বিশাল আর্থিক পার্থক্য করে দিতে পারে। বাহ, এবার তাৎপর্যটা পরিষ্কার হলো। টাকা পয়সার জগৎ থেকে বেরিয়ে এবার যদি আমরা মানুষের জীবন বাঁচানোর মতো বিষয়ে নজর দিই, ঔষধ আবিষ্কারের প্রক্রিয়াটাও তো বিপুল পরিমাণ ডেটা আর জটিল গণনার উপর নির্ভরশীল। এখানে কি কিউএমএল কোনো জাদুর কাঠি হিসেবে কাজ করতে পারে? জাদুর কাঠি না হলেও একটা অত্যন্ত শক্তিশালী সহায়ক হিসাবে কাজ করতে পারে। হ্যাঁ, ঔষধ আবিষ্কারের মূল চ্যালেঞ্জ হল আণবিক গঠন এবং তাদের বৈশিষ্ট্য বোঝা। একটা অণুকে প্রায়শই একটা মলিকিউলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রকাশ করা হয়, যা হয়তো 2048 বা তারও বেশি বেটের একটা বিশাল ডেটা স্ট্রিং। এই বিপুল পরিমাণ ডেটার মধ্যে প্যাটার্ন খুঁজে বের করা ক্লাসিক্যাল মডেলের জন্য খুব কঠিন। ঠিক খুবই কঠিন। একটি গবেষণায় আইবিএমের 53 কিউবেটের কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে দেখানো হয়েছে ডেটা রিআপলোডিং ক্লাসিফায়ারের মতো কোয়ান্টাম কৌশলগুলো এই উচ্চমাত্রিক ডেটা ব্যবস্থাপনায় খুব কার্যকর। তার মানে এটা বিদ্যমান অণু বিশ্লেষণ করতে সাহায্য করে, কিন্তু নতুন অণু ডিজাইন করার ক্ষেত্রে এর কোনো ভূমিকা আছে? হ্যাঁ, এবং এটাই হয়তো সবচেয়ে সম্ভাবনাময় দিক। কিউজিএএনএস বা কোয়ান্টাম জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক নামে এক ধরনের মডেল আছে। এদেরকে অনেকটা এআই শিল্পীর মতো ভাবতে পারেন, যারা এমন নতুন নতুন অণুর নকশা তৈরি করতে পারে যা প্রকৃতিতে নেই, কিন্তু নির্দিষ্ট কোনো রোগ সারানোর জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য ধারণ করে। এটা ঔষধ আবিষ্কারের প্রক্রিয়াকে অনেক ছোট করে আনতে পারে। এই প্রযুক্তি নিঃসন্দেহে শক্তিশালী, আর আমরা জানি বিশাল শক্তির সাথে বিশাল দায়িত্ব এবং কিছু ভীতিকর প্রশ্নও চলে আসে। ক্লাসিক্যাল এআই এর একটা বড় সমস্যা হল ব্ল্যাক বক্স সমস্যা, অর্থাৎ মডেল কেন একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিল তা আমরা ব্যাখ্যা করতে পারি না। কিউএমএল কি এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে? হ্যাঁ, এবং সেটা বেশ গভীরভাবে। কোয়ান্টাম মেকানিক্সের প্রকৃতিই হল সম্ভাবনামূলক বা প্রবাবিলিস্টিক। এর মানে হল আপনি যদি একই ইনপুট দিয়ে একটা কোয়ান্টাম সার্কিটকে বারবার চালান, প্রতিবার পরিমাপে সামান্য ভিন্ন ফলাফল আসতে পারে। তার থেকেও বড় সমস্যা আছে, তাই না? হ্যাঁ, এর চেয়েও বড় সমস্যা হল আপনি যদি মডেলের ভেতরের অবস্থাটা ঠিক কী ছিল তা দেখতে চান, আপনার পরিমাপটাই সেই অবস্থাকে ধ্বংস করে দেবে। ভাবুন একটা জাদুর বাক্স। আপনি প্রশ্ন ঢোকান, উত্তর বেরিয়ে আসে, কিন্তু যেই মুহূর্তে আপনি বাক্সটা খুলে দেখতে যাবেন ওটা কিভাবে কাজ করছে, ভেতরের সব কলকবজা হাওয়ায় মিলিয়ে যাবে। কোয়ান্টাম সিস্টেমের ভেতরের অবস্থাটা জানাটা প্রায় এমনই অসম্ভব একটা কাজ। এটা তো মারাত্মক ব্যাপার। তার মানে যদি কোনো কোয়ান্টাম এআই একজন রোগীর জন্য ভুল চিকিৎসা নির্ধারণ করে, আমরা কখনই শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারব না কেন ওটা সেই সিদ্ধান্ত নিয়েছিল। এর সামাজিক প্রভাব কি হতে পারে? ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে, যেমন চিকিৎসা নির্ণয় বা ভবিষ্যৎবাণীমূলক পুলিশিংয়ে এই ধরনের ব্যাখ্যাহীন কোয়ান্টাম সিস্টেম ব্যবহার করা হয়, তবে তার পরিণতি ভয়াবহ হতে পারে। আরেকটা দিক ভাবুন, আমাদের স্মার্টওয়াচ, ফোন বা অন্যান্য আইওটি ডিভাইস থেকে প্রতিনিয়ত আমাদের আবেগগত এবং শারীরবৃত্তীয় ডেটা সংগৃহীত হচ্ছে। এই ডেটা যদি কোয়ান্টাম চালিত কোনো সিস্টেমের হাতে পড়ে, কি হতে পারে? এর মানে হল রাষ্ট্র বা বড় কোম্পানিগুলো আমাদের মনের অলিগলিতে এমনভাবে ঢুকে পড়তে পারবে যা আমরা আগে কল্পনাও করতে পারতাম না। এক কথায়, অভূতপূর্ব মনস্তাত্ত্বিক তোফাইলিং এবং নজরদারির একটা নতুন দরজা খুলে যেতে পারে। তাহলে এর সমাধান কি? আমরা কি প্রযুক্তিটাকে ভয় পেয়ে পিছিয়ে আসব? না, পিছিয়ে আসাটা সমাধান নয়। সমাধান হল দায়িত্বশীল উদ্ভাবন। আমাদের কোয়ান্টাম অ্যালগরিদম ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের মতো কাঠামোর কথা ভাবতে হবে। অর্থাৎ একটা অ্যালগরিদম তৈরি করার শুরুতেই আমাদের ভাবতে হবে এর সামাজিক প্রভাব কী হতে পারে। ডেভেলপার, প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা সবার মধ্যে দায়িত্বের একটা স্পষ্ট বণ্টন থাকা দরকার। প্রযুক্তির দৌড়ের সাথে সাথে নৈতিকতার দৌড়টাও সমান তালে চলতে হবে। তাহলে আজকের এই লম্বা আর গভীর যাত্রার শেষে আমরা কি বলতে পারি? আমরা দেখলাম কিউএমএল হল কোয়ান্টাম কম্পিউটিং এবং মেশিন লার্নিংয়ের একটি শক্তিশালী সমন্বয়, যা ক্লাসিক্যাল ডেটার সীমাবদ্ধতা পার করার অসাধারণ ক্ষমতা রাখে। ঠিক, আমরা দেখেছি ফিন্যান্স ও ঔষধ আবিষ্কারের মতো ক্ষেত্রে এর সম্ভাবনা কতটা উজ্জ্বল।
কিন্তু একই সাথে আমরা এর কঠিন চ্যালেঞ্জগুলো দেখলাম। ব্যারেন মালভূমির মতো প্রশিক্ষণ দেওয়ার সমস্যা যেমন আছে, তেমনি কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত প্রকৃতির কারণে এর ব্যাখ্যাযোগ্যতার অভাব একটা বড় নৈতিক বাধা তৈরি করে। প্রযুক্তিটা একদিকে যেমন সম্ভাবনার বিশাল দরজা খুলছে, তেমনি আমাদের সামনে অনেক কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। একই মারে। আর এই আলোচনা থেকে আমাদের শ্রোতাদের জন্য একটি শেষ চিন্তা রেখে যেতে চাই। কিউএমএল এখন একটি নাইফ এজ মোমেন্ট বা ছুরির ধারের উপর দাঁড়িয়ে আছে। এর গতি আর ক্ষমতার যে বড় বড় প্রতিশ্রুতি আমরা শুনি, তার বেশিরভাগই একটা বিশেষ হার্ডওয়্যারের উপর নির্ভর করে, যার নাম কোয়ান্টাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা কিউ-র্যাম। আমাদের বিশাল ক্লাসিক্যাল ডেটা সেটের তথ্য কোয়ান্টাম কম্পিউটারে দ্রুত লোড করার জন্য এটা অপরিহার্য। কিন্তু সত্যিটা হলো, কার্যকর কিউ-র্যাম তৈরি করা একটা অসম্ভব বড় হার্ডওয়্যার চ্যালেঞ্জ। তাহলে শ্রোতাদের জন্য আমাদের শেষ প্রশ্নটি হল, কিউএমএল এর বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধাটা আসলে কি? আমাদের অ্যালগোরিদমগুলো যথেষ্ট চালাক নয় সেটা, নাকি আমাদের বিশাল ক্লাসিক্যাল ডেটার জগৎকে ভঙ্গুর এবং গোলমেলে কোয়ান্টাম জগতের দক্ষতার সাথে প্রবেশ করানোর এই মৌলিক এবং কিছুটা সাদামাটা চ্যালেঞ্জটি, অর্থাৎ এই ডেটা অ্যাক্সেস সমস্যায় কি আসল প্রতিবন্ধকতা?